তো এটা সহজ ভাষায় যেটা হলো, এই যে ভূমি, এটার যে মনে করেন এটা যদি কাঁপে এরকম, ঠিক আছে, তো এটা কি ভূমিকম্প, ভূমির যে কম্পন সেটাকে কি বলে, ভূমিকম্প বলে। যে ভূমির কম্পন হয় সেটা আমরা জানি, কিন্তু কেন হয় সেটা অনেকে জানি না। তো এটা মানে হলো দেখেন, ভূত্বকের একটা আকস্মিক আন্দোলন, তাকে কি বলে, ভূমিকম্প বলে। এটা কয়েক সেকেন্ড থেকে কখনো কখনো কয়েক সেকেন্ড স্থায়ী হয়, কখনো একবার কখনো একাধিকবার। হ্যাঁ, পুনরায় যে কম্পনটা হয়। আমাদের রিসেন্ট আপনার হলো ইয়েতে, আপনার এই যে মিয়ানমার এবং হলো থাইল্যান্ডে ভূমিকম্প হয়েছে। তো আপনারা একটু ওই ডেটটা একটু মনে রাখবেন, ঠিক আছে? আমি মনে নেই স্লাইডটা তো করার সময় ডেটটা দেওয়ার জন্য, এটা পরীক্ষা আসতে পারে। 3 স্টার এই অংশটা যারা ক্লাস করতেছেন একটু লিখে রাখেন খাতায়, যে রিসেন্ট যে ভূমিকম্পটা হয়েছে আপনার মিয়ানমার এবং থাইল্যান্ডে অনেক বড় ভূমিকম্প হয়েছে। তো ওই ভূমিকম্পে আপনার হলো কত তারিখে হয়েছে, কত মাত্রার ভূমিকম্প হয়েছে, কোন কোন জায়গায় বেশি আক্রান্ত হয়েছে, ওইটার একটা তথ্য আপনারা একটু মনে রাখবেন। এবং আমি এটা একটু মনে করে দিবেন, আমি একটু ডিটেলস এটা দিয়ে দিব। ঠিক আছে, দেখেন, এটি পূর্ব সতর্কতাবিহীন, এই লাইনটা পরীক্ষা আসছে। আকস্মিক কম্পন, ভূ অভ্যন্তরের যে স্থানে ভূমিকম্প উৎপত্তি হয়, মানে মনে করেন এটা কি, এটা পৃথিবী, মনে করেন এখানে কম্পনটা হচ্ছে, তো এটাকে কি বলে, সেন্টার। এটাকে বলে সেন্টার। আর ঠিক এটা কি উপরে ভূমিকম্পের ভূপৃষ্ঠের উপর, এটা কি উপসেন্টার। হ্যাঁ, এটা হলো উপকেন্দ্র বলে এটাকে। ঠিক আছে, তো এখানের চেয়ে এই উপকেন্দ্রে কিন্তু আপনার কাঁপন সবচেয়ে বেশি হবে। আর কাঁপনটা মেন এই জায়গায় বেশি হবে এবং চারপাশে এটাকে আস্তে আস্তে কমে যাবে। এটা একটু আপনারা মনে রাখবেন। তো ভূমিকম্পের কেন্দ্র 3টি ভাগে ভাগ করেছে, একটা অগভীর, মধ্য পর্যায়ের কেন্দ্র এবং একটা কি গভীর কেন্দ্র। তো অগভীর কি 0 থেকে 70 কিলো, মধ্য পর্যায়ে 70 থেকে 300 কিলো, এবং গভীর কেন্দ্র কত 300 থেকে 1300 কিলো। তো দেখেন, ভূপৃষ্ঠে কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয় অগভীর কেন্দ্র থেকে। তারপর দেখেন মাঝারি ধরনের কম্পন সৃষ্টি হয় এখানে হইলে। আর এত নিচে হলে কম্পন গভীর হলে ভূপৃষ্ঠে প্রভাব কম পড়ে, মানে যত উপরের দিকে হবে তত কম্পন বেশি, আর যত গভীরে হবে ভূমিকম্প তত কম্পন কম পড়বে। তো এটার পাশাপাশি আমাদের হলো একটা, দুইটা কোয়েশ্চেন আমরা একটু জেনে রাখি। বাংলাদেশের ভূকম্প পর্যবেক্ষণ কেন্দ্র হলো 4টা। কোথায় কোথায় এগুলো? ঢাকাতে, চট্টগ্রামে, সিলেটে এবং রংপুরে। আর বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্র আছে কয়টা? 4টা। একটা বেতবুনিয়া রাঙামাটি, একটা, হ্যাঁ, একটা হলো তালিবাবাদ গাজীপুর, আর একটা হলো মহাখালী ঢাকার, একটা কি সিলেট। এটা একটু মনে রাখবেন। এই যে এই এই অংশটুকু আছে না, এখান থেকেও আপনার যদি ভাগ্য ভালো থাকে এই পাতাটা থেকে একটা কোয়েশ্চেন আপনি কমন পেয়ে যেতে পারেন, কারণ এই ধাঁচের কোয়েশ্চেন গুলোই মূলত হচ্ছে বিসিএস এ। ওকে, তো দেখেন আমরা এবার পরে যাই। তো ভূমিকম্প অঞ্চলে যে বিভক্তি, ঠিক আছে, তো আমরা আগে এখানে একটু জেনে আসি। দেখেন, ভূমিকম্প অঞ্চলে এখানে একটা কনফিউশন আছে। কনফিউশনটা কি আপনারা এখনই জানতে পারবেন এবং এটার উত্তরটা কি হবে। দেখেন, বিএনবিসি, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, ঠিক আছে, ন্যাশনাল বিল্ডিং কোড এর 2020-এর তথ্য অনুসারে ভূমিকম্পের তীব্রতা অনুসারে ভূমিকম্প অঞ্চলকে পুরো বাংলাদেশের 4টি অঞ্চলে ওনারা ভাগ করছে। কয়টি? 4টি। দেখেন, একটি হলো কম ভূমিকম্প, একটা মাঝারি, একটা গুরুতর, একটা খুবই গুরুতর। এটা একটু মনে রাখবেন। বিএনবিসি ভাগ করছে কয় ভাগে? 4 ভাগে। আর ভূগোল ও পরিবেশ নবম দশম শ্রেণী, ভূগোল ও দ্বিতীয় পত্র এসএসসি প্রোগ্রাম উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের 1993 সালে, অনেক আগের তথ্য অনুসারে বাংলাদেশকে কয়টি ভাগে ভাগ করছে? 3টি অঞ্চলে। এটা কি মারাত্মক ঝুঁকিপূর্ণ অঞ্চল, উত্তর ও উত্তর পূর্বাঞ্চল, রিক্টার স্কেলে 7, এটার মাত্রা হতে পারে। মাঝারি ঝুঁকিপূর্ণ, এটা মধ্য অঞ্চল, রিক্টার স্কেলে 6। আর কম ঝুঁকিপূর্ণ অঞ্চল দক্ষিণ পশ্চিমাঞ্চল, এটি রিক্টার স্কেলে 5। এখন প্রশ্ন আসতে পারে যে আসলে আমরা পরীক্ষায় আসলে কোনটা দেব। তো আমি, যেটা হয় এটা কিন্তু সর্বশেষ, দেখেন এটা কিন্তু গভর্নমেন্টের সর্বশেষ। সো পরীক্ষায় যদি 3 এবং 4 থাকে তাহলে আপনি চোখ বন্ধ করে 4 দাগাবেন, আর যদি 4 না থাকে তাহলে আপনি চোখ বন্ধ করে 3 দাগাবেন। ওকে, তো এটার এখানে ঝামেলাটা গেল। এবার আমরা চিত্র দেখে আসি। দেখেন, দেখেন, এই যে এটা হলো 1993 সালের, ঠিক আছে, আর এটা হলো 2020-এর। দেখেন এখানে কয়টা ভাগ করছে? একটা। এটা হলো সবচেয়ে আপনার হলো আহ আপনার দেখেন এখানে কি বলছে, ঝুঁকিপূর্ণ যে অঞ্চল, রেড কালার। আর ইয়েলোটা আপনার হলো মাঝারি ঝুঁকিপূর্ণ, এই যে দেখেন ইয়েলো মাঝারি ঝুঁকিপূর্ণ। আর এই অঞ্চলটা যেটা, এটা হলো কম ঝুঁকিপূর্ণ। ওকে, এটা হলো 1993 3 ভাগে ভাগ করছে, আর 2020 ভাগে 4 ভাগে। দেখেন এটা কি সবচেয়ে বেশি ঝুঁকি, হ্যাঁ, এটা হলো এর চেয়ে একটু কম ঝুঁকি, এটা কি আরো কম, আর এটা একদম কম। ঠিক আছে, এই দেখেন এই 4টা অঞ্চল। ওকে,
এই 4টা অঞ্চলে ভাগ করছে। এটি একটু মনে রাখবেন আপনারা। তো এই 3টা বা 4টা যদি আসে তাহলে আপনারা অবশ্যই 3টা না দিয়ে আপনার উত্তর করবেন হলো 4টা। এটা মনে রাখবেন। এবার হলো ভূমিকম্পের যে পরিমাপ দেখেন, ভূমিকম্প পরিমাপ করতে সবচেয়ে প্রচলিত যন্ত্র হলো রিক্টার স্কেল। ভূঅভ্যন্তরের সৃষ্ট কম্পনের ঢেউ রেকর্ড করে সিসমোমিটার, যার রেখাচিত্রকে বলে সিসমোগ্রাফ, এই তথ্য বিশ্লেষণ করে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা নির্ধারণ করা হয়। ভূমিকম্পের যে মাত্রা, এটা কি তীব্র নাকি মাঝারি নাকি স্বল্প, এটা নির্ধারণ করে হলো রিক্টার স্কেল। এর মাত্রা দেখেন 0 থেকে 10, ঠিক আছে। যখন 8, 7 এরকম হয় তখন এটাকে বলা হয় কি তীব্রতা। আর দেখেন 1935 সালে সিএফ রিক্টার এই স্কেল আবিষ্কার করেন, ঠিক আছে। 1935, এর আগে এই স্কেল কিন্তু ছিল না। 5 মাত্রা বেশি হলে ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকে যায়। তবে এর আগে বিজ্ঞানী মার্সেলি 1931 সালে ভূমিকম্প পরিমাপের জন্য মার্সেলি স্কেল তৈরি করেন, যা 2 থেকে 12। তো মনে রাখবেন যে রিক্টার স্কেলে আপনার মাত্রা হলো 0 থেকে 10, আর মার্সেলি স্কেলে মাত্রা হলো 2 থেকে 12। ওকে, এটা একটু মনে রাখতে হবে। তো দেখেন ভূমিকম্পের কম্পন রেকর্ড করা হলো সিসমোগ্রাফ যন্ত্রে, আর তীব্রতা মাপা হয় হলো রিক্টার স্কেলে, ঠিক আছে। আর 1548 সাল থেকে বাংলাদেশে ভূমিকম্প সম্পর্কিত রেকর্ড সংগ্রহ করা হয়। দ্যাট মিনস হলো মুঘল আমল থেকে আপনার হলো বাংলাদেশে কি এই যে ভূমিকম্প যে হচ্ছে এটার একটা রেকর্ড সংগ্রহ করা হয়। ওকে, এটুকু মনে রাখলেই হবে। তারপরে আমরা এবার পরের অংশে যাব। দেখেন, ভূমিকম্পের কারণ, কেন ভূমিকম্প হয়। তো ভূমিকম্পের বেশ কিছু কারণ আছে, তার মাঝে কয়েকটা কারণ হলো পাত সঞ্চালন, ঠিক আছে। পাত বা প্লেট যেটা সঞ্চালন হয়, শিলাচ্যুতি, বড় রকমের শিলা যদি চ্যুতি ঘটে, মানে শিলা বলতে ভূপৃষ্ঠের যে উপরের অংশ ওইটার একটা অংশ যদি কখনো চ্যুতি ঘটে, ঠিক আছে। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে কি ভূমিকম্প হতে পারে। তারপরে ভূগর্ভস্থ বাষ্প বা জলের চাপের ফলে কি ভূমিকম্প হতে পারে। আবার দেখেন হিমবাহের যে প্রভাব বা ভূঅভ্যন্তরের তাপ বিকিরণের কারণে ভূমিকম্প হতে পারে। এই কারণগুলো আপনারা একটু মনে রাখবেন, এখানে প্রিলিতে আসতে পারে নিচের কোনটি ভূমিকম্প সৃষ্টির জন্য দায়ী। তো এখানে আপনার কনফিউশন কিন্তু আছে, তো এইগুলো আপনি একটু আননোনটা যদি দিয়ে দেয় তাহলে আপনি পরীক্ষায় না আনসার করতে পারবেন না। তো দেখেন এই যাবৎকাল বাংলাদেশে যে ভূমিকম্পগুলো হয়েছে দেখেন, 12 জুন 1897, এটার মাত্রা 8.7 রিক্টার স্কেলে। এটার একটা গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী ছিল। এটা কি ব্রহ্মপুত্র নদীর গতিপথ পরিবর্তন হয় এবং যমুনা নদীর সৃষ্টি হয়। 46তম প্রিলিতে কোয়েশ্চেনটা ছিল নিচের কোনটি নবীনতম নদী। তো অন্য যে নদীগুলো ছিল একটা আননোন নদী ছিল, সবাই ওটা আনসার করছে, কিন্তু অ্যাকচুয়াল কিন্তু 1897 সালে কিন্তু আমাদের এই অঞ্চলে যে যমুনা নদীটা আছে এটা কিন্তু সৃষ্টি হয় 1897 সালে। তো এটা কেন হয়, এই যে যে 8.7 মাত্রার যে ভূমিকম্পটা হয়েছিল ওইটার কারণে ব্রহ্মপুত্রের নদীর গতিপথ পরিবর্তন হয়ে ওইটা যমুনা নাম ধারণ করে ওই অঞ্চলে প্রবাহিত হয়। তারপরে দেখেন 22 নভেম্বর 1997 6 মাত্রার ভূমিকম্প হয়েছিল চট্টগ্রামে, কি সামান্য ক্ষয়ক্ষতি হয়েছিল। আর 27 জুলাই 2008 5.1 মাত্রা, সেটা কি আতঙ্ক সৃষ্টি হলে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এটা হলো বাংলাদেশের ভূমিকম্পের চিত্র, একটু মনে রাখলেই হবে। আর যে বললাম যে আপনার সর্বশেষ যে ভূমিকম্পটা হয়েছে আপনার মিয়ানমার এবং থাইল্যান্ডে, ওইটার তারিখ এবং মাত্রাটা একটু আপনারা জেনে রাখবেন। এবার